স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। পুরনো বছরের রাজনৈতিক সংকট সাথে নিয়েই নতুন বছরে পা রাখলাম আমরা। 2014 সালের প্রথম ভোর থেকে শুরু হয়েছে বিরোধী জোটের টানা অবরোধ। নববর্ষের শুভেচ্ছার পাশাপাশি উদ্বেগ উৎকণ্ঠার বিনিময় হচ্ছে জনজনে। তাই আমাদের আজকের আলোচনা শুভ নববর্ষ। আমরা সেটা শুভটাকে উদ্ধৃত চিহ্নের মাঝখানে রাখতে হচ্ছে। কথা বলতে স্টুডিওতে আছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ডক্টর সাদাত হোসাইন এবং যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত সাবেক সচিব হুমায়ুন কবির। স্বাগত আপনাদের। এছাড়া আমাদের সাথে সরাসরি যোগ দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক। তিনি আমাদের সঙ্গে আছেন। স্যার, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা কিছুক্ষণের মধ্যে কথা বলতে চেষ্টা করব আরো কিছু বিশিষ্ট লোকদের সঙ্গে। ডক্টর আরেফিন সিদ্দিক, আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে 5ই জানুয়ারি আমাদের যে নির্বাচনটা হতে যাচ্ছে, আপনি আমাদেরকে পারসেপশন পড়িয়েছেন। পাবলিক পারসেপশন অনুযায়ী সেই নির্বাচনটা আসলেই কেবলই মুখ রক্ষা এবং আনুষ্ঠানিকতার নির্বাচন। এই নির্বাচনের কি গুরুত্ব আপনার কাছে বহন করে, ডক্টর আরেফিন সিদ্দিক? ধন্যবাদ। আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অগণিত দর্শক যারা দেশে বিদেশে আছেন তাদের সকলকে নববর্ষের 2014 খ্রিস্টাব্দের এই নববর্ষের প্রথম দিনে শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই। যে প্রশ্নটি খালি তুমি করেছো, পাবলিক পারসেপশন, এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের সবারই একটা পারসেপচুয়াল প্রসেস কাজ করে। আমরা একটা বিষয়কে কিভাবে অনুধাবন করি, উপলব্ধি করি, সেটা আমাদের পারসেপশনের উপরে নির্ভর করে। বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেটি আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ অবহিত এবং প্রতিদিনই গণমাধ্যমের সাহায্যে দেশের সংঘটিত নানা ঘটনা সেগুলো আমাদের চোখের সামনে উপস্থাপিত হয় টেলিভিশনের মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে, এবং সেগুলো থেকে আমরা বুঝতে পারি যে দেশ কি কঠিন একটা পরিস্থিতির মাঝ দিয়ে অতিক্রম করছে এবং সেখানে কেন 5ই জানুয়ারি নির্বাচন, যেটি আর মাত্র 3 দিন পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটি অনিবার্য হয়ে দাঁড়িয়েছে সেটিও আমরা জানি। আর সারা দেশের যে খবরাখবর আমি পাচ্ছি, একটু আগেও বিভিন্ন জায়গার যে খবর পেলাম, যে জায়গায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেইখানে আমাদের যে নির্বাচক মণ্ডলী, আমাদের ভোটারবৃন্দ, আমাদের সাধারণ মানুষ, তাদের মাঝে ভোটের আমেজও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তা আমি সব কিছু বিবেচনা করে মনে করি যে 5ই জানুয়ারি সাধারণ নির্বাচন, 10ম জাতীয় সংসদের যে নির্বাচন, সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া প্রয়োজন আছে দেশের স্বার্থে, সংবিধানের স্বার্থে, দেশে সাংবিধানিক শাসনের ধারাবাহিকতার স্বার্থে, এবং সেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। দেশের মানুষ 2014 সালের সমস্ত সংঘাত, সমস্ত সংঘর্ষ, সন্ত্রাসী ঘটনা, সেগুলো অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যায়। স্যার, আমার জানার ছিল যে স্যার 5ই জানুয়ারি নির্বাচনটা যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ও, তাহলে স্যার আমার জানার বিষয় হচ্ছে স্যার 5ই জানুয়ারি নির্বাচনটা যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ও, তাহলে কি স্যার আমরা যে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে এখন আছি সেটা থেকে মুক্তি পাবো? আমার মনে হয় যে যদি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সদিচ্ছা থাকে, নিশ্চয়ই আমরা মুক্তি পাবো, কিন্তু সেই সদিচ্ছাটা দরকার আছে এবং সেই সদিচ্ছাটা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ তারা দেখাবেন, প্রদর্শন করবেন। কারণ 2013 সাল পর্যন্ত, গতদিন পর্যন্ত আমরা যে অবস্থায় ছিলাম, আমরা নিশ্চয়ই চাইবো না 2014 সালে আমরা সেগুলো আবার নতুন করে মোকাবেলা করি। স্যার, আপনাকে ধন্যবাদ। আমি নির্ভর করবে আমাদের। স্যার, আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর সাদাত হোসেনকে শুনি। স্যার, আপনি যদি একটু মন্তব্য করতেন যে 5ই জানুয়ারি নির্বাচনটা যদি সুষ্ঠু হয়, স্যার যেমন বললেন, তাহলে কি আমরা আসলে আমাদের উদ্বেগ উৎকণ্ঠা থেকে মুক্তি পাবো কিনা? ধন্যবাদ খালেদ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখছি। কোনো মিরাকেল শক না হলে 5ই জানুয়ারির নির্বাচন হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে 5ই জানুয়ারির নির্বাচন হলে আমরা মুক্তি পাবো কিনা। তো আমরা মুক্তি পাবো কিনা এটা তো অবশ্যই আমাদের মনের উপরে নির্ভর করে। বিষয়টা হলো 5ই জানুয়ারি নির্বাচন হওয়ার পর সিচুয়েশন বড় একটা চেঞ্জ হবে না। এই কারণে যে যেহেতু এই নির্বাচনে বিরোধী জোট কোনো রকমেই পার্টি না এবং তারা এটার এখনো বিরুদ্ধে আছে, তখনও তারা বিরুদ্ধে থাকবে
এবং তারা যেটা করবে, প্রথমে 5ই জানুয়ারি নির্বাচন হওয়ার পরে একথা ঠিক যে শাসক জোট তারা একটা ইনিশিয়াল জয়ের ভাব তাদের মধ্যে আসবে, যে আমরা তো নির্বাচন করতে পেরেছি শর্ট টার্মে। বিরোধী জোট কিন্তু প্রথমে একটু হয়তো পিছিয়ে গেলেও তারপরে প্রচলিত আন্দোলনের নিয়ম অনুযায়ী তারা আবার রিগ্রুপিং করবে, আবার তারা আসবে। এখানে ইন্টারেস্টিং হচ্ছে যে শাসক জোট এবং বিরোধী জোট তাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের টাইম ফ্রেমটা আলাদা। শাসক জোটের মূল উদ্দেশ্য হচ্ছে যে যেভাবে হোক এই নির্বাচনটা আমরা সম্পন্ন করব, আর বিরোধী জোটের হচ্ছে যে আমরা দীর্ঘমেয়াদে এই জোট, বিশেষ করে এখানে যেহেতু দুইটা বড় পার্টি আওয়ামী লীগ বিএনপি, বিশেষ করে তারা মনে করে যে আওয়ামী লীগকে আমরা এমন একটা কলঙ্কের তিলক পরিয়ে দেব যেটা তারা সারা জীবনে মুছতে পারবে না, একটা অনপনেয় একটা তিলক দিবে। তাদের মনে হচ্ছে যে আমার হয়তো ভিতরে এটা আছে যে আমাদের নামও এটা বদনাম আছে, যে আমরা একতরফা নির্বাচন করেছিলাম, এখন আওয়ামী লীগও সেই বদনামের ভাগিদার হলো। এই জন্য দুইটা জোটের যেহেতু টাইম ফ্রেম আলাদা, সেজন্য শুনতে প্যারাডক্সিক্যাল লাগবে, হাসি ঠাট্টা মনে হবে, কিন্তু বাস্তবে হচ্ছে মনে হচ্ছে যেন উইন উইন সিচুয়েশন। শর্ট টার্মে শাসক জোট একটা ভালো করবে, জিতে অ্যাডভান্টেজাস পজিশন থাকবে, এবং লং টার্মে আপনার বিরোধী জোট অ্যাডভান্টেজাস পজিশনে চলে যাবে, কারণ তারা এটা মানবে না এবং তারা ভালো করেই জানে যে এটা অন্য কেউ মেনে নেবে না এই কারণে যে এখানে 154 মতান্তরে 153 জন নির্বাচিত হয়ে গেছে, সুতরাং বেশিরভাগ ভোটার ভোট দিতে পারে নাই। এই ইয়েটা তারা সব ক্ষেত্রেই এই সুযোগটা গ্রহণ করবে এবং দেখাবে দেশের লোকের কাছে, বাহিরের লোকের কাছে যে এই নির্বাচন কোনো রকমই গ্রহণযোগ্য নয়, এবং আমার মনে হয় তাদের যুক্তিটা লোকে মেনে নেবে। স্যার, একটা ইন্টারেস্টিং কথা আপনি বলেছেন যে দুটি দলই এক ধরনের জয়ের চিন্তা করছে, উইন উইন সিচুয়েশন, কিন্তু জনগণ এবং অর্থনীতির তো যে বিরাট ক্ষতি হচ্ছে সেইটার কি হবে? এইটা জনগণের হচ্ছে যে জনগণ তো দুই পার্টির কোনোটাতে খুব একটা কেউ পাত্তা দেয় না। অতএব হে জনতা, আমরা তোমাদেরকে অনাস্থা দিলাম, ওবায়দুল্লাহ খানের সেই কবিতা। জনগণের খুব একটা আসলে এখানে দুইটা জোটের মধ্যে বা দুইটা বড় দলের মধ্যে তীক্ষ্ণ, তীব্র, কার্যার্থক, সক্রিয় দ্বন্দ্ব হচ্ছে। তার মানে অলমোস্ট ওয়ার সিচুয়েশনে আছে। অ্যান্ড নাথিং ইজ রং ইন দ্য অ্যাফেয়ার্স অফ পাওয়ার গেম। এখানে পাওয়ার গেম এমন পর্যায়ে গেছে, এখানে যেটা বলছেন যে দেশের অর্থনীতি হয়েছে, যখন যুদ্ধ হয় রাজা বা একটা রাজা যখন আরেক দেশে এক্সপেডিশনে যায়, তখন কে মারা গেল, কে হলো, কোথায় মানুষের ঘর বাড়ি পড়াইলো, কোথায় বন উজাড় হলো, এগুলি দেখে না। তারা মনে করে যখন আমি দেশ জয় করব, যখন আমি আমার পজিশন কনসলিডেট করতে পারবো, তারপরে জনকল্যাণের দিকে ঘোড়ার ডাক ইন্ট্রোডিউস করব, তারপরে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ইন্ট্রোডিউস করবো। এরাও এখন তাই। আপনি ওই গার্মেন্টসের কি হলো, ব্যবসার কি হলো, মানুষের কি হলো, স্কুল কয়টা বন্ধ হলো, এখন এই দুই পার্টির এক পার্টিও এগুলির দিকে নাই, কারণ তাদের হচ্ছে বাঁচা মরার অস্তিত্বের লড়াই, তাদের বাঁচা মরার লড়াই, সেই লড়াইয়ের মধ্যে তারা আছে। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আপনার কাছে জানতে চাইবো যে এই যে দু তিনটি প্রসঙ্গে ডক্টর সাদাত হোসেন বললেন, আমার মূল প্রশ্ন থেকে আমি সেই প্রসঙ্গে আসলে যে জানতে চাই যে উনি বলছেন যে আওয়ামী লীগের উপর একটি অনপনীয় কালি পড়ছে, অন্যদিকে দুই দলই এক ধরনের উইন উইন সিচুয়েশনে আছে এবং জনগণের কথা তারা ভাবার সময় এখন নেই। আপনার ধন্যবাদ আপনাকে খালেদ, আপনাকে এবং আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অগণিত দর্শক শ্রোতা যারা আছেন তাদের সবাইকে নতুন ইংরেজি বর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যেটা বলেছেন, আসলে বিষয়টাকে যদি আমরা একটু ভেঙে দেখি, ডক্টর সাদাত ইঙ্গিত করেছেন, আমি সেটার উপর তার উপরেই কথাটা বলতে চাই। আপনি প্রশ্ন করেছেন ভাইস চ্যান্সেলর সাহেবকেও যে জনগণের পারসেপশন বা ধারণাটা কি হবে। এখানে যদি আমি দেখি তাহলে এখানে বিষয়টা কিভাবে দাঁড়াচ্ছে। 154 জন সংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তার অর্থ হচ্ছে আমাদের 9 কোটি ইলেকটোরেটের মধ্যে বা ভোটারদের মধ্যে অর্ধেকের বেশি সংখ্যক কিন্তু এই ভোটে অংশগ্রহণ করছেন না। কাজেই এইখানে
তাদের মধ্যে এক ধরনের সেন্স অফ ডেপ্রিভেশন কাজ করতেই পারে, হুইচ ইজ নেগেটিভ, যে আমি তো ভোট দিলাম না, আমার অংশগ্রহণ তো নিশ্চিত হলো না। কাজে আমরা ধরে নিতে পারি প্রাইম অফিসি যে অর্ধেকের বেশি সংখ্যক ভোটার কিন্তু এই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট থাকছেন না। এই ক্ষেত্রে তারা খুশি হবেন এটা তো মনে করবার কোনো কারণ নেই। কাজেই আপনি যদি মানে মাঠ পর্যায়ের দিকে নজর দেন তাহলেই কিন্তু দেখবেন যে যে কোনো নির্বাচনের একটা অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে ভোটার। যেখানে মেজরিটি ভোটারদের পার্টিসিপেশন নাই সেখানটায় কিন্তু এই নির্বাচন সম্পর্কে ইতিবাচক ধারণা জন্মাবে এর কোনো কারণ আমি দেখছি না। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে গভর্নমেন্টের দিকে আপনি এবার দেখেন, ডক্টর সাদাত স্যার বলছিলেন একটু আগে যে গভর্নমেন্ট হবে, ইলেকটোরাল যেটা বলা হচ্ছে যে শাসনতান্ত্রিক ধারাবাহিকতার প্রয়োজনেই নির্বাচন প্রয়োজন এবং নির্বাচনের পরে আমরা ধরে নিতে পারি একটি সরকার গঠিত হবে। এই সরকারটা কি কতটা শক্তিশালী সরকার হবে? এবং সেখানেই প্রশ্ন এসছে স্যার যেটা বললেন যে এখানে আমরা দেখতে পাচ্ছি মাঠে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা চলছে। এখনকার যে সরকার সেটা কিন্তু বাংলাদেশে 1970 সালের নির্বাচনের পরে যে নির্বাচনের ভিত্তিতে আমরা স্বাধীনতা যুদ্ধে গেছি, সেই নির্বাচনের পরে কিন্তু 2008 সালের নির্বাচন ছিল সবচাইতে আমি যদি বলি বড় এবং উৎসবমুখর নির্বাচন, এবং সেই নির্বাচনে বড় ধরনের ম্যান্ডেট পেয়েই কিন্তু আজকে জোট সরকার ক্ষমতায় আছে। এত শক্তিশালী, এত সমর্থনপুষ্ট একটি সরকার এখন শেষ পর্যায়ে এসে আমরা যে অবস্থায় দেখতে পাচ্ছি, এবং এই নির্বাচন যে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে দেশের ভেতরে প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে, এবং 5 তারিখের নির্বাচনের কি চেহারা হবে, কত কি পরিমাণ ভোটার হবে আমরা এখনো জানি না, খানিকটা অনিশ্চয়তা আছে। যদিও ধরে নেই যে ন্যাচারাল বা নর্মাল পার্সেন্টেজ অফ ভোটার্সও আসবে, তাহলেই কিন্তু এই নির্বাচন প্রক্রিয়াটা যথেষ্ট পরিমাণে জনগণের অংশগ্রহণ এবং আগ্রহ সৃষ্টি করতে পারবে বলে মনে করা হচ্ছে না। সেই ধরনের একটি সরকার যদি গঠিত হয়, সেই সরকারটার অবস্থা কিন্তু এখনকার চাইতে কম শক্তিশালী হবে, এবং সেই ক্ষেত্রে ওই সরকারের পক্ষে একই ধরনের বিরোধী দল যেটা এখনো আছে, নির্বাচনের পরেও থাকবে অথবা 5 তারিখ পরেও থাকবে, তাকে মোকাবেলা করাটা কিন্তু খুব সহজ হবে বলে মনে করা কারণে, যদিও বলা হচ্ছে যে আমরা শুনতে পাচ্ছি যে সরকার তারপর শক্ত হবেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু বস্তুনিষ্ঠভাবে যদি আপনি দেখেন তাহলে আমরা বুঝতে পারছি যে গভর্নমেন্টের ইন্টারনাল বা ইন্ট্রিনসিক স্ট্রেংথ যেটা বলে সেই জায়গায় কিন্তু ঘাটতি খানিকটা থেকেই যাবে। আমি একটু স্যার আপনার কাছে আসি। স্যার, আপনি দুজনকে শুনছিলেন, সরকারকে একটু দুর্বল সরকারে পরিণত হবে এই, যেহেতু প্রধান বিরোধী দল নির্বাচনে অংশ নিচ্ছে না এবং নির্বাচনে আসলে অর্ধেক লোকে অংশ নিতে পারছে না, এক্ষেত্রে স্যার আপনার পর্যবেক্ষণ কি স্যার? না, আমার পর্যবেক্ষণ আমি একটু আগেও বলছিলাম যে নির্বাচনের যে অনিবার্যতা সেটা কিন্তু সাধারণ মানুষ উপলব্ধি করছে। কেন আমরা এই সিচুয়েশনে এসেছি, কেন একটা বিশাল সংখ্যক কনস্টিটুয়েন্সিতে ইতিমধ্যেই প্রার্থীদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তো এই বিষয়গুলো তো আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু বর্তমান পরিস্থিতি শুধু নির্বাচন কেন্দ্রিক সমস্যা বা নির্বাচন কেন্দ্রিক নানা জটিলতার কারণে যে এই অবস্থা এসেছে তা তো নয়। এই দেশে 42 বছর পরে যুদ্ধ অপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, বিচারের রায় পর্যায়ক্রমে ঘোষিত হচ্ছে, অপরাধীদের বিচারের পরে তাদের শাস্তি দেয়া হচ্ছে। এইটা কিন্তু একটা বড় ধরনের ঘটনা, যেটি মুক্তিযুদ্ধের পর 71-এর সেই মুক্তিযুদ্ধের পর এখন নতুনভাবে এই বিচারহীনতার যে একটা অপসংস্কৃতি এই দেশে চালু হয়েছিল, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, 4 জাতীয় নেতার হত্যাকাণ্ড, নানা ধরনের ষড়যন্ত্র চক্রান্ত, এগুলো পাড়ি দিয়ে দেশ আজকে 2014 সালে এসে উপনীত হয়েছে। তো সার্বিকভাবে এগুলো দেখতে হবে এখন, এবং সার্বিকভাবে দেখে আমাদের সাধারণ মানুষ, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ তারা যথাযথ সিদ্ধান্ত নেবেন, এটি তো আমরা আশা করি। 2013 সালে আমি যেটা শুরুতে বলেছিলাম, 2013 সালের যে অবস্থা আমরা পেরিয়ে এসেছি, 2014 সালে আমরা সেটা দেখতে চাই না। এখানে গণতন্ত্র দেখতে চাই আমরা, এখানে আইনের শাসন দেখতে চাই, এখানে যুদ্ধ অপরাধী, মানবতার বিরুদ্ধে যারা অপরাধ করেছে তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন হোক, সেটা আমরা দেখতে চাই, এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা। স্যার, আপনি গণতন্ত্রের কথা বলছিলেন। স্যার, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আপনার কাছে জানতে চাইবো যে খালেদা জিয়া
এখনো নবম সংসদের বিরোধী দলীয় নেতা। তার সঙ্গে নেতাকর্মীরা দেখা করতে গেলে আটক করা হচ্ছে। তিনি নিজেও 29 ডিসেম্বর বাড়ি থেকে বের হতে পারেননি, চেষ্টা করেও। বেগম জিয়ার স্ট্যাটাস নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? আপনি একটা গণতন্ত্রের অবস্থা বলছিলেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি অতিথিদের কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে। স্যার, বিরতির আগে আপনাকে জানতে চাইছিলাম যে বেগম জিয়ার স্ট্যাটাসটা কি আসলে এখন? বিএনপি থেকে দাবি করা হচ্ছে যে তিনি গৃহবন্দী, অবরুদ্ধ এবং তাকে অবাধে চলাফেরার সুযোগ দেওয়া হচ্ছে না। না, সেই বিষয়ে তো সুস্পষ্ট যে স্ট্যাটাস, সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না। সেটা হয়তো সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলতে পারবেন। বিএনপি তাদের পক্ষ থেকে তাদের অবস্থান বলতে পারবে। আমি সাধারণভাবে যেটা বুঝতে পারি যে গণতান্ত্রিক একটা পরিকাঠামোতে রাজনৈতিক নেতৃবৃন্দ তারা তাদের যে রাজনৈতিক কর্মসূচি সেটি নিয়ে তারা এগিয়ে যাবেন, রাজনৈতিক কর্মসূচি পালন করবেন, রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য সাধারণ মানুষকে আহ্বান জানাবেন। এগুলোই আমাদের রাজনৈতিক কৃষ্টি, রাজনৈতিক সংস্কৃতির অংশ। এই দেশে রাজনৈতিক কর্মসূচি আমরা কখন দেখিনি? সেই পাকিস্তান আমল থেকে শুরু করে বাংলাদেশে প্রতিটি পর্যায়ে তো আমাদের এই রাজনৈতিক কর্মসূচি নিয়েই এগিয়ে যেতে হয়েছে। সামরিক সরকার, স্বৈরাচারী বিরোধী সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম হয়েছে দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর। কিন্তু সমস্যা হয়েছে যে এই সর্বশেষ গত কয়েক মাস যাবৎ আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক কর্মসূচির নামে কি ধরনের সহিংসতা, সন্ত্রাসী ঘটনা, এমনকি গণসহিংসতা ঘটছে। আমার এই কয়েকদিন আগের পত্রিকায় আমি রিপোর্ট দেখেছি, ওই টেলিভিশনের যে চিত্রগুলো দেখা যাচ্ছে, এতে করে অনেক মানুষের পক্ষে এখন টেলিভিশনের ছবি দেখাও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। স্যার, আমরা আবার আপনার কাছে আসবো। স্যার, আমি একটু ডক্টর সাদু হোসেন আপনার কাছে জানতে চাইবো যে নাগরিক সমাজকে বর্তমান রাজনৈতিক সংকটে সতর্ক অবস্থানে থেকে মত প্রকাশ করতে হচ্ছে এবং নাগরিক সমাজের কথা খুব বেশি গুরুত্ব দুই রাজনৈতিক দলের কাছে পাচ্ছে বলেও মনে হচ্ছে না, এরকম একটা। স্যার, মানে এই 1/11 পরে কি আসলে নাগরিক সমাজের শক্তিটা কমে গেছে কিনা ভিতর থেকে, এরকম মনে হচ্ছে? নাগরিক সমাজের বক্তব্য বা মন্তব্য দুই রাজনৈতিক দল একেবারে শুনবে এবং তাদের বক্তব্য মন্তব্য অনুযায়ী কাজ করবে, এটা তো আশা করা যায় না। তাহলে আর রাজনৈতিক দল আছে কেন? তাহলে তো নাগরিক সমাজই তাদের উপদেষ্টা পরিষদে বসাই দেওয়া হতো দুই জায়গাতে। নাগরিক সমাজের মতো বলবে, পলিটিক্যাল পার্টি তার স্ট্র্যাটেজি, তার উদ্দেশ্য, তার কাঠামো অনুযায়ী দেখে তারা ঠিক করবে। আর এখানে দুই পার্টি এখন শুনছে না, এই কারণে আমি যেটা বলেছি, দুই পার্টি এখন তীক্ষ্ণ, তীব্র, কার্যার্থক, সক্রিয় দ্বন্দ্বের মধ্যে আছে। একেবারে লড়াইটা ওই পর্যায়ে আছে। এখানে তারা পলিটিক্স অফ অ্যানাইলেশন, বাংলাদেশে আজকে কয়েক বৎসর থেকে এটা চলছে, সেখানে এক পার্টি আর এক পার্টিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। এবং এই অবস্থায় তারা এখানে এসছে যে ঠিক আছে এরকম বলতে শোনা। এবং দুই পার্টির মধ্যেই কিন্তু আবার ওই যে কট্টরপন্থী এবং উদারপন্থী আছে। এই কট্টরপন্থীরা বেশিরভাগ সময় এই ধরনের ক্ষেত্রে, আমরা আগেও দেখেছি, ইভেন ছাত্র পলিটিক্সও দেখেছি, এই ধরনের ক্ষেত্রে কট্টরপন্থীরা সাধারণত প্রাধান্য পেয়ে যায় এবং তারা দুই পার্টির দুই কেন্দ্রীয় নেতা বা দুই পার্টির নেতৃবৃন্দকে তারা বলে বাধ্য করায় যে আপনারা এখন শক্ত স্ট্যান্ড নিতে হবে। সুতরাং নাগরিক শক্তি বা নাগরিক সমাজ, সিভিল সোসাইটি যেটা বলছে যে আপনারা আসেন, মত আলাপ আলোচনার মাধ্যমে সব কিছু ঠিকঠাক করেন, সেই মুডে কিন্তু এরা নাই। দুই পার্টির এক পার্টিও নেই। আমার একটা বদ্ধমূল ধারণা হয়েছে তাদের কার্যকলাপ দেখে যে দুই পার্টির এক পার্টিও সমঝোতার দিকে ইন্টারেস্টেড ওইভাবে ছিল না। বড় জোর লোক দেখানোর জন্য, টিক দেওয়ার জন্য যে এই কাজ করেছি, সংলাপ পর্যন্ত তারা যেতে রাজি হয়েছিল। এই অবস্থায় দুই পার্টিকে মিলিয়ে নাগরিক সমাজ কিছু করতে পারবে এটা হয় না। নাগরিক সমাজের শক্তি কি আছে এখানে? হুমায়ুন কবির তো ইন্টারন্যাশনাল অনেক নেগোসিয়েশন করেছে, আমিও জীবনে অনেক নেগোসিয়েশন করেছি। যদি কাউকে এই ধরনের সমঝোতার টেবিলে বসাইতে হয়, সমঝোতার মধ্যে আনতে হয়, তাহলে যে ফ্যাসিলিটেটর, যে গ্রুপ বা যারা পিছনের থেকে কাজ করে,
তাদের লিভারেজ থাকতে হয়, এবং সেই লিভারেজটা হলো হয় অর্থ তাদের হাতে থাকতে হয়, অথবা তাদের হাতে শক্তি থাকতে হয়, যে মোটামুটিভাবে ভদ্রভাবে তারাও বলে যে কথা যদি দুইজনের শুনো ভালো, কথা যদি না শুনো তাহলে অসুবিধা আছে। সুতরাং দেশের লোকে কি বলল এটা খুব ইন্টারেস্টিং না, যে বলছে বাইরের তার শক্তিকে। ওই আমি একটা ছোট্ট গল্প বলি, এখানে আমার সেক্রেটারি ছিল একবার, তো তিনি বিভিন্ন রকম অর্ডার দিতেন, বিশেষ করে একটা ড্রাইভার তার সাথে কাজ করতো, সে আজকে বলে এটা দিতে হবে, কালকে বলে ওই দিতে হবে। তো আমি তো হেড অফ দি ডাইরেক্টরেট বা রেজিস্টার কোঅপারেটিভ ছিলাম, আমি সেক্রেটারিকে এক সময় বললাম যে একটু কিছুটা হয়ে উষ্মা প্রকাশ করে, যে স্যার ড্রাইভারকে কি দিতে হবে না দিতে হবে এটা কি রেজিস্টার কোঅপারেটিভ, বাংলাদেশের রেজিস্টার কোঅপারেটিভ এগুলি দেখবে নাকি? তো সেক্রেটারি সাহেব আমাকে খুব একটা ইন্টারেস্টিং কথা বললেন, যে দেখেন সাদত সাহেব, কথা কি বলছে সেটা বড় কথা নয়, কে বলছে সেটা খেয়াল করেন। তা আমি তখন স্ট্রেট ওনাকে বললাম, স্যার আই এম সরি, ইউ আর ভেরি স্মার্ট। আমি এখানেও বলি যে কে কথাটা বলছে, যদি পৃথিবীর নামকরা দুইটা বা সবচেয়ে শক্তিশালী দুইটা দেশ একত্রিত হয়ে কিছু বলে, তখন যত তাড়াতাড়ি শুনবে। ওই নাগরিক সমাজ যদি 300 বারও বলে তাও শুনবে না। মিস্টার হুমায়ুন কবির, আপনার কাছে জানতে চাইবো যে দ্বন্দ্ব সংঘাতের চূড়ান্ত সময় আবার প্রধান দুই দলের দরবারে যাচ্ছেন ঢাকার ঢাকাস্থ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের কূটনীতিবিদরা, যেখানে জাতিসংঘের উদ্যোগে হওয়া সংলাপই ব্যর্থ, সেখানে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের উদ্যোগ কতটা কাজে লাগবে? এবং ডক্টর সাদাত হোসেন যে প্রসঙ্গ ধরে বললেন সেই প্রসঙ্গ ধরে যদি একটু বলেন। ধন্যবাদ যে আপনাকে। তাদের হাতেই বা কি শক্তি আছে এখন আর অবশেষ? আপনি বললেন যে জাতিসংঘই যেখানে ব্যর্থ সেখানে তারা কি করবেন। জাতিসংঘ কিন্তু সদস্য রাষ্ট্রের সংগঠন, জাতিসংঘের নিজস্ব কোনো শক্তি কিন্তু আসলে নাই। সদস্য রাষ্ট্ররা জাতিসংঘকে যে পরিমাণে ক্ষমতায়িত করে, জাতিসংঘ সেই পরিমাণে ক্ষমতা প্রাপ্ত হয়। এবং এখানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 2 জন পার্মানেন্ট মেম্বার, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, এই 2 জন সদস্য কিন্তু 5 জনের মধ্যে 2 জন, এবং তারা মোস্ট অফ দ্য টাইম প্রোঅ্যাক্টিভ রোলটাই প্লে করে জাতিসংঘের ভেতর। কাজেই আপনি যেটা বললেন যে এদের উদ্যোগ যেটা ওরা নিচ্ছে, সেই উদ্যোগটা আমার ধারণা এটা এক ধরনের শেষ মুহূর্তের চেষ্টা। কারণ আমরা ভেতর থেকে তো দেখছি অবস্থাটা, এবং আমরা নিজেরাও বুঝতে পারছি যে 5 তারিখে নির্বাচন হলেও, আপনি একটু আগে যেটা বলেছিলেন আপনার প্রাথমিক বক্তব্যে, যে সংকট থেকে আমরা বেরোতে পারবো কিনা, যে অবস্থা মনে হচ্ছে তাতে সংকট থেকে বেরোনোর সম্ভাবনা কম। তার কারণ হচ্ছে যে বিষয়গুলো নিয়ে 2 প্রধান রাজনৈতিক জোটের মধ্যে সংঘাত, সেই বিষয় নিষ্পত্তি তো হচ্ছে না। আমরা একটা প্রক্রিয়াগত অব্লিগেশন বা প্রক্রিয়াগত একটা যে বাধ্যবাধকতা আসছে সেটা আমরা সমাধান করছি, কিন্তু বিষয়গত বা যে বিষয়টা নিয়ে, ইস্যুটা নিয়ে প্রবলেম, বা যে সেট অফ ইস্যুস নিয়ে প্রবলেম, সেগুলো সলভ হচ্ছে না। কাজেই ধরে নেওয়া যায় যে 5 তারিখে নির্বাচন একেবারে যদি সুষ্ঠুভাবে হয়েও যায়, তারপরেও কিন্তু সমস্যাটা থেকে যাবে। এবং সেই সমস্যার অর্থ হচ্ছে বাংলাদেশের জন্য একটা মধ্য এবং দীর্ঘমেয়াদী সমস্যার উপস্থিতি। এবং সেই জিনিসগুলো আমাদের বন্ধুরা হয়তো দেখছেন, এবং তারা চান বাংলাদেশের মঙ্গল, এবং তারা চান বাংলাদেশ যে জায়গায় অর্জনগুলো আছে সেই অর্জনগুলো যাতে আরও শক্তিশালী হয়, এবং সেটা যাতে বাধাগ্রস্ত না হয় তার জন্যই হয়তো তারা শেষ চেষ্টা করছেন। এবং এই ক্ষেত্রে আপনি যে প্রসঙ্গটা তুলে এনেছিলেন, এবং ডক্টর সাদাত যেটা বলেছেন, যে সিভিল সোসাইটি যেটা করতে পারেন, তারা আইডিয়া দিয়ে সাহায্য করতে পারেন। এবং আপনি যে বাংলাদেশের ইতিহাসে দেখেন, বাংলাদেশের ভাষা আন্দোলন বলেন, মুক্তিযুদ্ধ বলেন, 80 দশক এবং 80 দশকের এরশাদ বিরোধী আন্দোলন বলেন, এই সিভিল সোসাইটির ধারণা বা আইডিয়ার ভিত্তিতেই কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের কার্যপদ্ধতিটাকে শানিত করতে পেরেছে। কাজে আজকে যখন আমরা এই ধরনের জাতীয় একটা অনিশ্চয়তা এবং সংকটের মধ্য দিয়ে পার হচ্ছি, সাক্ষাতে হয়তো সিভিল সোসাইটির কোনো ভূমিকা বা ফিজিক্যাল ইনফ্লুয়েন্স আমরা দেখতে না পেলেও, আমি কিন্তু তাদের ধারণাগত বা তাদের আইডিয়া বা কনসেপ্টের জোরটা যে একেবারেই নাই সেটা কিন্তু মনে করব না। এবং এই যে আপনি খেয়াল করেন, মার্কিন যুক্তরাষ্ট্র বা ব্রিটিশ অ্যাম্বাসেডার বা হাই কমিশনার এসে কথাবার্তা বলার চেষ্টা করেছে, আমি জানি না তারা কি কথা বলছেন, কিন্তু তাদের কথার মধ্যে অন্যতম প্রধান এলিমেন্ট যে এই সুশীল সমাজের বক্তব্য না, সেটা কিন্তু আমি মনে করছি না। বরঞ্চ আমি মনে করি যে তারা সিভিল সোসাইটির বক্তব্যটাকে ধরেই কিন্তু তারা
এই রাজনৈতিক দলগুলোর কাছে তাদের বক্তব্য উপস্থাপন করছে? খালেদ, আমি জাস্ট একটা সাপ্লিমেন্ট করতে চাই যে আসলে এই যে সিভিল সোসাইটি যে ইয়েটা করে, ওনারা সরাসরি কিছু করতে পারেন না, কিন্তু তারা হচ্ছে ওই যে ও বলছে ভাবনাকার, মানে আইডিয়া ম্যান। আমরা যেমন বয়ান শিল্পী, আমরা যারা এখানে আছি, আমরা তো অনেক কথা বলি, কিন্তু এই বয়ান শিল্পীদের কথা অ্যাগেইন যে সরাসরি কোনো এফেক্ট হবে, কারণ আমাদের কার কি শক্তি আছে, কিন্তু এগুলির থেকে অনেক আইডিয়া যায়। এবং একটা কথা আমি বলবো, হয়তো পরে যদি ব্যাখ্যার দরকার হয়, জাতিসংঘ যে মিশন সেটা ফেল করেছে এটা আমি বলবো না, এবং এটা হুমায়ুন বলছে শেষ চেষ্টাও করবো না। আমি কেনিয়ার ইয়েটা পড়ছিলাম ডিটেল, যে কেমনে ইলেকশনের পরেই কিন্তু গন্ডগোলটা কেনিয়াতে বেশি হয়েছে, 1000 লোক মারা গেছে, এবং জাতিসংঘ কিন্তু ইলেকশনের পরই তাদের এই সমঝোতার কাজটা করেছে। এখন জাতিসংঘকে যারা ইনফ্লুয়েন্সিয়াল বা এই মেম্বার, তারা যেমন জাতিসংঘকে ফ্রন্টাল অর্গানাইজেশন হিসাবে বা ফোরাম হিসাবে ব্যবহার করে, জাতিসংঘ আবার ইনফ্লুয়েন্সিয়াল মেম্বারদেরকে তাদের কাজে ইউজ করে, এবং সেইভাবে করেই তারা কেনিয়ার প্রবলেম রিজলভ করেছে। আমাদের প্রবলেমও আমার ধারণা রিজলভ হবে। আমি কিন্তু খুব আশাবাদী, আমি বলবো দরকার হলে কেন আশাবাদী, যে এটা রিজলভ হবে, সময় লাগবে। না, রিজলভ তো হবে নিশ্চয়ই। আমরা আরো একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে প্রফেসর আরিফিন সিদ্দিক আপনার কাছে জানতে চাইবো যে এই দেশি বিদেশি প্রেসার গ্রুপের ভূমিকা আসলে কতখানি আমাদের রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নিতে বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে। স্যার, প্রেসার গ্রুপের ভূমিকা দেশি বিদেশি আমরা দেখেছিলাম যে 54 জন, 4টি সংগঠনে 54 জন বিশিষ্ট ব্যক্তি বলছেন নির্বাচন সম্পর্কে একরকম কথা। এর কত রকম কি গুরুত্ব সরকার বা রাজনৈতিক দলগুলোর উপর আছে বলে আপনি মনে করছেন স্যার? না, যে কোনো পরিস্থিতিতে নানা জায়গা থেকে আলাপ আলোচনা হবে, পরামর্শ দেওয়া হবে, এটা তো স্বাভাবিক। আর আজকের পৃথিবীতে সারা পৃথিবী একটা গ্লোবাল ভিলেজে রূপান্তরিত হয়েছে। কোনো দেশই আর একেবারে ইন্ডিপেন্ডেন্টলি তাদের সমস্ত সিদ্ধান্ত যে নিতে পারে তা তো নয়। ব্যবসা বাণিজ্য যোগাযোগ সর্বক্ষেত্রেই একে অপরের উপরে একটা নির্ভরশীলতা আছে, একটা ইন্টারডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড আজকের দিনে। এবং সেই কারণেই পৃথিবীর এক দেশে কোনো সমস্যা দেখা দিলে 10টা দেশ থেকে পরামর্শ যেমন আসে, সাহায্য সহযোগিতা আসে, এবং সেইভাবেই পৃথিবী পরিচালিত হচ্ছে। তা আমাদের দেশের এখন যে পরিস্থিতি আছে সেটা নিয়ে আমাদের বন্ধু দেশগুলো, জাতিসংঘ নানাভাবে পরামর্শ দিচ্ছে, প্রস্তাব নিয়ে আসছে, আলাপ আলোচনা চলছে, এটা খুবই স্বাভাবিক। আমরা বিভিন্ন দেশের পরামর্শ শুনব, বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবো, জাতিসংঘের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে, চলবে। কিন্তু সিদ্ধান্ত নিতে হবে আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের, সিদ্ধান্ত নিতে হবে আমাদের দেশের জাতীয় সংসদে বসে। এই আত্মমর্যাদা বোধ নিয়ে আমাদের নেতৃবৃন্দ কাজ করবেন, কথা বলবেন, সিদ্ধান্ত নেবেন, এটি আমরা আশা করি। নেলসন ম্যান্ডেলার একটা কথা আমার মনে পড়ে, তার অটোবায়োগ্রাফিতে তিনি লিখেছেন যে যেটা যত বেশি ডিসঅ্যাপয়েন্টিং টাইম, তত বেশি সেখানে একটা ইনোভেটিভ একটা অবস্থার সৃষ্টি হয়। যত বেশি ডিসকারেজিং টাইম, তত এনকারেজিং একটা টাইম আমরা সেখান থেকে খুঁজে পাওয়ার চেষ্টা করি। স্যার, আপনাকে ধন্যবাদ। ডক্টর সাদত হোসেনও বলছিলেন যেটা এক্স্যাক্টলি, আমি এই প্রসঙ্গে আপনার মতামত শুনতে চাইবো। আপনি অবশ্য বিরতির আগেই বলছিলেন যে কিভাবে সমস্যাটা, সংকট থেকে আমরা উত্তরণ পাবো এবং কেন আপনি আশাবাদী, সেটারও আপনি আমি ভাইস চ্যান্সেলর সাহেবের সাথে এক সূত্র মিলে বলবো যে আমি আশাবাদী যে এই সমস্যার সমাধান হবে। টাইম ফ্রেমটা নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ জিতার পরে যেটা হবে, আমি আগেও দেখেছি একটা কট্টর গ্রুপ, তারা বলবে যে না আমরা এটা জিতেছি, আমরা ছাড়বো না যতদিন থাকা যায়, এবং তাদের মধ্যে যারা উদারপন্থী তারা বলবে যে দেখেন এই নির্বাচনটার স্ট্যাটাস কি, আমরা সবাই বুঝি এই নির্বাচনটাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই অধিকাংশ লোক, অর্থাৎ 52% মতো লোক, সুতরাং এগুলি টিকাইতে পারা যাবে না, দেশের বদনাম হবে, পার্টির আরও বদনাম হবে, তারা হয়তো একটা ভালো বুদ্ধি দিবে। কথা হলো বিদেশি যারা আছে, বিদেশে যেসব পাওয়ারফুল গ্রুপ, আমি বলবো ইউনাইটেড নেশনস এবং তার অন্যান্য শক্তিশালী সদস্য দেশ, তারা মিলে আলটিমেটলি একটা সলিউশন আসতে হবে। এটা 15 দিনও হতে পারে, 2 মাসও হতে পারে, 6 মাসও হতে পারে, 2 বছরও হতে পারে। আর কেন আমি আশাবাদী সেটা আমার অবশ্য একটু ভিন্ন খালেদ। আমি মনে করি যে 42 বৎসর আমরা কিন্তু নির্বাচন সংক্রান্ত ইস্যুসগুলি থ্র্যাশ আউট করি নাই।
আমরা জাতীয় পর্যায়ে আলাপ আলোচনা বিতর্কের মাধ্যমে এগুলি করি না, কারণ এগুলি মানুষ ইন্টারেস্টেড ওইভাবে ছিল না। বড় জোর দীর্ঘদিন পরে প্রায় 20 বৎসর প্রায় 24 বৎসর পরে 96 সনে শুধু নির্বাচনের একটাই ছিল যে দলীয় সরকার আন্ডারে হবে না কেয়ারটেকার গভর্নমেন্ট আন্ডারে হবে। সেই সময় এটা রিজলভ হয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে, এটা একটা ইস্যু। কিন্তু আসলে আমরা নির্বাচন নিয়ে কোনোদিন জাতীয় পর্যায়ে যে বিতর্কের মাধ্যমে সবার ওপিনিয়ন নিয়ে আমরা আলোচনা করিনি। অনেকগুলি ইস্যু রয়ে গেছে এখানে। এই যে যেমন দলীয় সরকার, নির্দলীয় সরকার, নির্বাচনকালীন অর্থাৎ নির্বাচনকালীন সরকারটা কি হবে, আমাদের এই সিস্টেমে টেনিউর অফ দ্য গভর্নমেন্ট কত হবে, আমাদের সিস্টেমে পার্লামেন্টে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে পাওয়ার শেয়ারিং কিভাবে হবে, বিশেষ করে সরকারি দলের নেতা অর্থাৎ প্রাইম মিনিস্টার এবং বিরোধী দলের নেতার মধ্যে পাওয়ার শেয়ারিং কি হবে, তারপরে আমাদের এই বিষয়গুলি সব রেফারেন্ডামের কি হবে, জনমত যাচাইয়ের কি হবে। তো আমার ধারণা এগুলি সব নিয়ে আমাদের জেনারেশন এবং পরবর্তী জেনারেশন মিলে হয়তো 10, 15, 20 বছর লেগে যেতে পারে, কিন্তু আমরা একটা পূর্ণ সুন্দর নির্বাচন এবং সুশাসনের দিকে যাব। যেটা হয়েছে আমি শুধু সংক্ষেপে বলি, 74-এর দুর্ভিক্ষের পরে প্রথম আমাদের চিন্তা জগতের একটা আলোড়ন হয় যে এইভাবে চলবে না, এই অল্প দামের জিনিস আর সাধারণ জীবন, ওই ধান খেতে কয়েকটা চারা হলো, ধান পাইলাম, এটা দিয়ে আমাদের চিন্তা করতে হবে, কারণ সবাই বললো বাঁচা যাবে না, না হলে আমরা যে দুর্ভিক্ষ দেখেছি সেইখানে সেই রেজাল্ট আমরা পেলাম 90-তে এসে। কেউ বিদেশে গেল, কেউ এনজিও করলো, ধানের প্রযুক্তি নতুন আনলো, তারপরে ফ্যামিলি প্ল্যানিং বললো যে না এত বাচ্চা হলে চলবে না, খাওয়াতে কষ্ট হয়েছে, এত বাচ্চা রাখা যাবে। এই যে মানুষের মনে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল, সেই আলোড়নটার ফল পেয়েছি 90-তে ইকোনমিক ডেভেলপমেন্ট। আজকে মানুষের সারা বাংলাদেশের লোকের মনে আলোড়ন সৃষ্টি হয়েছে যে না আমাদের সুন্দর নির্বাচনকালীন সরকার হতে হবে, সুন্দর নির্বাচন হতে হবে এবং সুশাসন হতে হবে। এই রেজাল্ট পাবো 15-20 বছর পরে। আমি একটু অ্যাম্বাসেডর হুমায়ুন কবিরের কাছে যাওয়ার আগে অধ্যাপক আরেফিন সিদ্দিক, আপনার কাছে কয়েকজন দর্শক এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট জানতে চেয়েছেন একটি প্রশ্ন। সেটি হচ্ছে 29শে ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন পল্টনের দিকে যাচ্ছিলেন, সরকারি দলের সহযোগী কতগুলি ছাত্র সংগঠনের লোকেরা তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করেছেন, মেরেছেন। এর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? নিশ্চয়ই সেটা আমরা দেখছি, সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমরা আলাপ আলোচনা করছি কি নেওয়া যায়, সেই বিষয়ে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নিচ্ছি। স্যার আপনাকে ধন্যবাদ। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আপনার কাছে জানতে চাইবো যে মানে এই প্রশ্নটি আমি করব কিনা বুঝতে পারছি না, কিন্তু এটি নির্বাচনের আগে সেটি করা খুবই যৌক্তিক। আমাদের ভোটাররাও আমাদের দর্শকরাও জানতে চাইছেন যে 5ই জানুয়ারি ভোট দিতে গেলে আপনাকে লোকে আওয়ামী লীগের লোক বলবে, না দিতে গেলে বিএনপির ট্যাগ লাগবে আপনার উপর, সাধারণ ভোটাররা কি করবে? আমি প্রশ্নটিকে সরলীকরণ করতে চাই, 5ই জানুয়ারি আপনি ভোট দিবেন কিনা? আমার এলাকায় যদি নির্বাচন না হয় তাহলে আমি ভোট দেব। যদি নির্বাচন না হয় মানে আপনার এলাকায় নির্বাচন হচ্ছে না, বিনা নির্বাচনেই তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমার এখানে যিনি সংসদ সদস্য হবেন তিনি নির্বাচিত হয়ে আছেন। ডক্টর সাদুল হোসেন, আপনি কি ভোট? আমাদের তো এখানে এই সুবিধা করে দিয়েছে যে যেসব জায়গাতে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে আর কোনো ঝামেলা এগুলি হবে না। প্রফেসর আরফিন সিদ্দিক, আপনি তো ভোট দিতে যাবেন, আপনার এলাকাও রাশেদ খান মেনন স্যারের এলাকাও নির্বাচন হয়ে গেছে। স্যার আপনি ভোট দিতে পারছেন না যে এই ব্যাপারে আপনার অনুভূতি কি স্যার? না, এইটা ব্যক্তিগতভাবে আমরা ভোট দেব কি দেব না সেটা তো বড় কথা না। আমাদের ইলেকশন যেটা 5ই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ব্যাপারে আমাদের কি অনুভূতি, আমাদের কি মতামত, সেটাই হচ্ছে বড় কথা। সেই মতামতগুলো কিন্তু আমরা ইতিমধ্যে প্রকাশ করেছি। স্যার ইতিমধ্যে আপনি ইতিমধ্যে প্রকাশ করেছেন। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আপনার কাছে আবার ওই যে পুরনো বিষয়টি ধরে ফিরে আসি, যে আশাবাদের কথা প্রথমে প্রফেসর আরফিন সিদ্দিক বললেন, ডক্টর সাদুল হোসেন আবার ব্যাখ্যা করলেন, আপনার কাছে এই আশাবাদটা কিরকম স্যার? আমি আশাবাদী হতে চাই, তার কারণ হচ্ছে আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন তাহলে কিন্তু আমাদের আশাবাদের জায়গাগুলো আমরা খুঁজে পাই। যেমন ধরুন আমরা যখন বাংলাদেশ স্বাধীন হই 71 সালে, এর পরে ডক্টর সাদাত একটু ব্যাখ্যা করেছেন, আমি ওনার সাথে একটু যোগ করতে চাই। সেটি হচ্ছে যে আমরা অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে এসেছি এবং সেটা কিছু চ্যালেঞ্জ ছিল আমাদের ন্যাচার ইনডিউসড, কিছু চ্যালেঞ্জ ছিল আমাদের ম্যানমেড। তো সবগুলো চ্যালেঞ্জ কিন্তু আমরা চ্যালেঞ্জ থেকে বেরিয়ে এসেছি ক্রিয়েটিভিটি এবং আমাদের ইনোভেশনের মধ্য দিয়ে। এবং ডক্টর সাদাত বলেছেন এবং আমরা সবাই জানি, এই যে ধরেন 96-তে কেয়ারটেকার গভর্নমেন্ট,
তখনকার কনটেক্সটে কিন্তু ইট ওয়াজ এন ইনোভেশন, পলিটিক্যাল ইনোভেশন, এবং আমরা নিজেরা সরকারিভাবে বিভিন্ন দেশে এটা যে আমাদের একটা অসাধারণ একটা আবিষ্কার সেটাকে আমরা প্রচার করেছি কিন্তু। এবং মজার ব্যাপার হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশের এই রাজনৈতিক ইনোভেশনটাকে কিন্তু তারা গ্রহণ করেছে, এবং এখনো কিন্তু আমাদের এই অতি সম্প্রতি পাকিস্তানও কিন্তু এটা কেয়ারটেকার আন্ডার নির্বাচন হয়েছে, নেপালে হয়েছে, এবং নেপালেই আমি একটা ছোট্ট অ্যানেকডোট দিয়ে শেষ করব। আমি নেপালিদেরকে এখন থেকে বছর দেড়েক আগে নেপালি পলিটিশিয়ানস যাদেরকে চিনতাম, আমি যেহেতু ওখানে কাজ করেছি বছর 3, তাদেরকে আমি বলেছিলাম যে আপনারা আমাদের দিকে দেখেন না কেন, এবং তারা এই পার্টিকুলারলি কেয়ারটেকার ইস্যুটা নিয়ে তখন আমাকে বলল যে এটা সম্ভব এখানে। আমি বললাম দেখেন চেষ্টা করে, কারণ আপনারা যেভাবে আটকে আছেন বেরোবার রাস্তা কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওই একটা, এবং এটাই চেষ্টা করে দেখতে হবে। তখনও পর্যন্ত কিন্তু আমার কাছে মনে হয়নি যে তারা এই বিষয়টা নিয়ে যথেষ্ট পরিমাণে আগ্রহী অথবা এটাকে উপযুক্ত মনে করেছে। কিন্তু ইভেনচুয়ালি কিন্তু একেবারে আমাদের 91-এর ইনোভেশনটাই তারা করেছে। চিফ জাস্টিসকে নিয়ে এসছে, চিফ জাস্টিস নির্বাচন করে হি ইজ গোয়িং ব্যাক টু দ্য বেঞ্চ। সো এই যে ইনোভেশনের যে অসাধারণ ক্ষমতা বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের সমাজের আছে, আমি জানি না সেই ইনোভেশনটা স্যার ফর্মার ক্যাবিনেট সেক্রেটারি উনি জানেন, আমাদের প্রশাসনে কতটা আছে বা রাজনৈতিক এস্টাবলিশমেন্টের মধ্যে কতটা আছে, কিন্তু আমাদের সমাজের মধ্যে কিন্তু একটা প্রচন্ড ইনোভেশনের ক্যাপাসিটি আছে, এবং সেটাই কিন্তু আগামী দিনে আমাদেরকে সামনে নিয়ে যাবে। এবং আমি একটা কথা বলে শেষ করব, আজকে আমরা নির্বাচন নিয়ে কথা বলছি, এই নির্বাচন কিন্তু একটা ঘটনা, এর সাথে যে সংশ্লিষ্ট প্রক্রিয়াগত যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কিন্তু কথা আমরা বলছি না বড় একটা, কিন্তু আগামী দিনে এই সমস্যার থেকে বেরোবার জন্য বা এই সমস্যার স্থায়ী সমাধান খোঁজার জন্য কিন্তু আমাদের অনেকগুলো প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার হবে, যেগুলি কথা ডক্টর সাদ্দাত হোসেন অনেকখানি বলছেন। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এই বছরের প্রথম দিনে আমরা কিছু শুভ কথা আপনাদের কাছ থেকে শুনতে চাইবো আর কি, খুব সংক্ষেপে আপনাদের তিনজনের কাছে। বিরতি নিয়ে ফিরছি। ফিরলাম আজকের বাংলাদেশে। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আপনার কাছ থেকেই আবার আপনি যে জায়গায় শেষ করেছিলেন আবার আমি একটু শুরু করতে চাই যে আপনি 2014 সালে সবচেয়ে ভালো কি পরিস্থিতি আশা করেন এবং সবচেয়ে দ্রুততম সময় আপনার আশাটা যদি আমাদেরকে একটু বলেন। আমাদের প্রধান রাজনৈতিক দলগুলো একটা সমঝোতার মধ্য দিয়ে একটা শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে শক্তিশালী করুক, কারণ এই শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়াই কিন্তু আমাদের অর্থনীতি এবং সামাজিক যে পরিবর্তনগুলো হচ্ছে ইতিবাচক, সেই পরিবর্তনগুলো সামনে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা বড় ধরনের সহায়ক ভূমিকা পালন করতে পারে। আমি আশা করি 2014 সালে এই প্রক্রিয়াটা সচল হবে। ডক্টর সাদ্দাত হোসেন, আপনার কি? আমি আশা করি যে এই ইলেকশনটা হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে শাসক জোটের মধ্যে এই বোধোদয় হবে যে না, এই নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে এই সরকার দিয়ে দেশ চালানো যাবে না, কারণ তারা বিদেশে অচ্যুত হয়ে যাবে। এবং সাধারণত মার্শাল ল, আইয়ুব খান থেকে শুরু করে মোশাররফ এমনকি এরশাদ সাহেব, ওনারা যে মার্শাল ল থেকে ডেমোক্রেসিতে আসেন এর কারণ হলো ওনারা প্রথম কয়েক মাস তো হয়তো আরামে থাকেন, তারপরে আস্তে আস্তে যখন বিদেশে যাইতে থাকেন বছর খানিক পরে বিভিন্ন ফোরামে যান, তখন তাদেরকে যেটা বলা টিটকারি করা হয়, তাদেরকে অপদস্থ করা হয়, তাদেরকে বিভিন্নভাবে হেওয়া প্রতিপন্ন করা হয়, তারপর তারা এদিকে। তো এখানে যেহেতু শাসক জোটে কিন্তু খুব সিজনড পলিটিশিয়ান আছে, যাদের সাথে আমরা পলিটিক্স করেছি, যারা আমাদের নেতা ছিলেন, যাদেরকে আমরা সারা জীবন অনেকটা ভালো পলিটিশিয়ান হিসাবে জানি। তো এদের মধ্যে এখন একটা প্যাঁচে পড়ে, ওই যে বলছে বা এখন তো একটা যুদ্ধ অবস্থায় আছে, এরা অনেকে হয়তো এখন গা করছেন না, পরে তারা কিভাবে সলিউশন করা যায় সেদিকে তাদের একটা, আমার ধারণা তাদের একটা প্রবণতা ওইদিকে যাবে। আর বিএনপিও বুঝতে পারবে যে তার ক্ষমতা কি তার করা উচিত এইভাবে, আর ইন্টারন্যাশনাল প্রেশারটা অনেক বাড়বে, এটা আমার ধারণা অনেক বাড়বে। কারণ তারাঙ্গর যে প্রচেষ্টা ইউনাইটেড নেশনসের কিন্তু শেষ হয় নাই। তো এটার ফলে 2014 সনে আমার ধারণা মোটামুটিভাবে আমরা একটা সমঝোতার দিকে যাব এবং পরবর্তী নির্বাচনটা যাতে গ্রহণযোগ্য হতে পারে সেদিকে চেষ্টা করবে।
2000 আমরা পুরো কাজটা সম্পূর্ণ না করতে পারলেও আমরা সমাধানের দিকে এগিয়ে যাব, হয়তো 2015 সনে গিয়ে আসল কাজ হয়তো হবে। প্রফেসর আরফিন সিদ্দিক, আপনি যদি একদম শেষ কথা বলেন যে আপনার কি আশা 2014 সালে কি হবে, মানে কত দ্রুত এটা সমাধান করতে পারে? কি হবে সেটা বলা খুব দুঃসাধ্য, কারণ কি হবে সেটা তো আর বলা ওইভাবে সম্ভব না। তবে কি আমরা প্রত্যাশা করি সেটা বলতে পারি, কি আমরা চাই সেটা আমরা বলতে পারি। আমি যেটি চাই যে আমাদের সংবিধান যে স্বীকৃতি দিয়েছে যে এই প্রজাতন্ত্রের মালিক জনগণ, এই জনগণকে যথাযথ সম্মান দেয়া হবে। সেটা রাজনীতিবিদরা দেবেন, সেটা সিভিল সোসাইটি দেবেন, সেটা গণমাধ্যমগুলো দিবেন, সেটা বিভিন্ন প্রতিষ্ঠান দেবেন। এটি আমি প্রত্যাশা করি। আমাদের প্রান্তিক জনগোষ্ঠী, আমাদের বঞ্চিত জনগোষ্ঠী, তাদেরকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে না পারি, তাহলে যত ধরনের আলোচনা আমরা করি না কেন, এগুলো সবই আলটিমেটলি অর্থহীন হয়ে দাঁড়াবে। তো আমি মনে করি যে 2014 সালে আমরা আমাদের সাধারণ মানুষকে মুক্তি দেওয়ার সর্বক্ষেত্রে ভূমিকা রাখি, যে জায়গায় আছি, গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান, আমলাতন্ত্র এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। প্রফেসর আরফিন আমি সিদ্দিক 2014 সালে সবার জন্য যেন মঙ্গল বয়ে আনে সেই প্রত্যাশা করি। প্রফেসর আরফিন সিদ্দিক, ডক্টর সাদাত হোসেন, অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আপনাদের অনেক ধন্যবাদ আজকের এই আলোচনা অংশ নেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।